যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বিদেশি গণমাধ্যমকে ডক্টর ইউনূস। নির্বাচনী সংস্কারে ঐকমত্য কমিশনের প্রতিবেদন এ মাসেই। মধ্যরাতে চট্টগ্রামের বাকলিয়ায় পুড়ল প্লাস্টিক ঝুটের ৩ কারখানা। পানির সংকট ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারে 4 গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। সিলেটের কোম্পানিগঞ্জে লুটের অভিযোগে পাথর কোয়ারি থেকে 5 জনকে আটক। তৃতীয় দিনের মতো যৌথ বাহিনীর অভিযান। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। ইউক্রেনে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা। যদিও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেছেন, সংঘাত নিরসনে রাশিয়ার সঙ্গে সমঝোতা না হলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর রুশ প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত বন্ধ করতে হলে আগে যুদ্ধের কারণ অনুসন্ধান করে তার সমাধান করতে হবে। তবে এই ব্যাপারে মস্কোর যথেষ্ট আগ্রহ আছে বলে মন্তব্য করেন পুতিন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের পরবর্তী সাক্ষাৎ হতে পারে মস্কোয়। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যালমেন্ড্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটি। লাল গালিচায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম শুক্রবার মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে গোটা বিশ্বের আগ্রহ ছিল তুঙ্গে। স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 3 ঘণ্টা ধরে চলে আলোচনা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয়েছে পারসুইং পিস শীর্ষক এই সামিট। চুক্তি না হলেও বৈঠক শেষে খোশ মেজাজে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। সমাধানে না পৌঁছাতে পারলেও পুতিনের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন, পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যৌথ সংবাদ সম্মেলন শেষে পুতিনকে ধন্যবাদ দেন ট্রাম্প এবং তাকে ভলোদিমির বলে সম্বোধন করেন তিনি। Agreed on most of them, I would say. A couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately up to them. বিপরীতে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। পাশাপাশি ইউক্রেন ও তার ইউরোপের মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বা উস্কানিমূলক কাজ করলে সংকট সমাধান সম্ভব না। Как вы хорошо знаете, понимаете, одним из центральных вопросов стала ситуация вокруг Украины. Мы видим стремление администрации США и лично президента Трампа содействовать разрешению украинского конфликта. Его желание вникнуть в суть и понять его истоки. সংবাদ সম্মেলন শেষে করমর্দন করে হাসি মুখে একে অপরকে বিদায় জানিয়েছেন ট্রাম্প পুতিন।
বৈঠক শেষে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি বা যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলেও শিগগিরই আবার দেখা করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পকে মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন পুতিন। এদিকে বৈঠক শেষ করে ফক্স নিউজকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী সময়ে জেলেনস্কি পুতিন বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প মন্তব্য করেন, এমন একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে এবং দুই রাষ্ট্রপ্রধান চাইলে তিনি নিজেও ওই বৈঠকে যোগ দিতে পারেন। শুক্রবারের এই বৈঠকের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনীয় ভূখণ্ড ভাগাভাগি ও নিরাপত্তা নিশ্চয়তা পেলে রাশিয়া সংঘাত বন্ধে রাজি হবে এমন আভাসও দিয়েছেন পুতিন, বলছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউক্রেন ইস্যুতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারা। অন্যদিকে ইউক্রেনকে নিজেদের বলে দাবি করা ছাড়াও রুশ প্রেসিডেন্টের চাহিদার তালিকা বেশ বড়, যেগুলো পূরণ করা মার্কিন প্রেসিডেন্টের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই ট্রাম্প পুতিন মুখোমুখি হওয়ার পরও ইউক্রেনে প্রকৃত শান্তি ফেরার ব্যাপারে সম্ভাবনার চেয়ে শঙ্কাই বেশি বলে মনে করছেন অনেকে। সোভিয়েত ইউনিয়নের পতনে 1991 সালে ইউক্রেন স্বাধীনতা পাওয়ার পরও 2014 ক্রিমিয়া দখল থেকে বোঝা যায় নিজেদের লক্ষ্য পূরণে ছাড় দিতে নারাজ রাশিয়া। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পুরো বিশ্বকে ফেলে জ্বলন্ত উনুনে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে বিশ্বের খাদ্য ও জ্বালানি বাজারে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বাড়তে থাকে গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী তেল সহ অধিকাংশ খাদ্যশস্যের দাম। জ্বালানির দাম হয় আকাশ ছোঁয়া। এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দর $100 ছাড়িয়ে যায়। এতে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে টালমাটাল হয় পুরো বিশ্ব, কারণ খাদ্যশস্য ও জ্বালানি রপ্তানিতে আধিপত্য রয়েছে রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে মস্কো তার লক্ষ্যে অটুট ছিল সবসময়, যার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে 4 বছরে। তবে এতদিনে অর্থনৈতিক মন্দার ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে সংকটে জর্জরিত দেশগুলো, কিন্তু নিজেদের মধ্যে শান্তির পথ বের করতে পারেনি কিয়েভ, মস্কো। শেষ পর্যন্ত এই ইস্যুতে মুখোমুখি ট্রাম্প, পুতিন। এরপরও ইউক্রেনে প্রকৃত শান্তি ফেরার ব্যাপারে সম্ভাবনার চেয়ে শঙ্কার পাল্লায় বেশি বলে মনে করছেন অনেকে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, পুতিনের চাহিদার শেষ নেই। এই যেমন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার খায়েশে সবচেয়ে বড় আপত্তি পুতিনের। এছাড়াও আছে ইউক্রেন দখল করে নেয়া এবং দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তন আনার ইচ্ছা। এত কিছুর সমাধান কেবল একার পক্ষে দেয়া সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্পের, কারণ ইউক্রেন ইস্যুতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারাও। 10 років вони вбивають. Не можна їм довіряти, не можна. Я знаю, так було 10 років тому, так продовжують і зараз. Вони продовжують брехати, вони продовжують вбивати. Переговори, які сьогодні будуть вестися, щоб без України не проводилися. Мій син знаходиться в полоні більше 4 років. І моя мрія попасти в обійми сина. Це моя перша мрія, яка я хочу. Перемовинами хочемо поставити свої умови, щоб, по-перше, за все задумались про наших полонених, а не про території. Щоб, по-перше, був обмін полоненими, а потім вже інші домовленості. এখন প্রশ্ন উঠতে পারে, ইউক্রেনকে কেন নিরপেক্ষ দেশ হিসেবে দেখতে চায় রাশিয়া, আর কেনই বা ন্যাটোতে কিয়েভের যোগ দেওয়ার ইচ্ছাকে নিজেদের জন্য ঝুঁকি মনে করে মস্কো। ইতিহাস বলছে, সোভিয়েত ইউনিয়নের পতনে 1991 সালে স্বাধীনতা পাওয়ার পর ইউক্রেন ক্রমেই পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ হয়ে ওঠে। অথচ পুতিনের দাবি হচ্ছে, ইউক্রেন কখনোই প্রকৃত রাষ্ট্র ছিল না। এমনকি রাশিয়া ইউক্রেনের মানুষকে এক জাতি হিসেবেও দেখেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর না করতে 2013 সালে রুশপন্থী ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপর চাপও দিয়েছিলেন পুতিন। তখন প্রতিবাদের মুখে 2014 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন ভিক্টর। ঠিক ওই বছরই ইউক্রেনের দক্ষিণের এলাকা ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এরপর 2015 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতেও সংকট কাটেনি। এমনকি ন্যাটোকে 1997 সালের আগের অবস্থায় ফিরে যেতেও দাবি জানিয়ে আসছেন পুতিন। বিপরীতে ন্যাটো জোট সম্প্রসারণ করায় ক্ষিপ্ত রুশ প্রেসিডেন্ট।
এদিকে পুতিনের নানামুখী দাবির ভিড়ে ইউক্রেনের চাওয়া বেশ পরিষ্কার। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে আইনি নিশ্চয়তার পাশাপাশি ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এছাড়া নিজেদের একখণ্ড ভূমিও রাশিয়ার হাতে তুলে দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চট্টগ্রামের বাকলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্লাস্টিক ও ঝুটের 3টি কারখানা, পড়েছে কয়েকটি বসতঘরও। ফায়ার সার্ভিস জানায় পানির উৎস না থাকা ও ভেতরের দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদের প্রতিবেদন। শুক্রবার মধ্যরাতে এভাবেই দাউ দাউ জ্বলে ওঠে প্লাস্টিকের কারখানা। নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডের পাশে রাত 1:30টায় আগুনের সূত্রপাত। প্লাস্টিক কারখানার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের ঝুট গুদাম, গাড়ির গ্যারেজ, বসতঘর ও প্লাস্টিকের আরেকটি গুদামে। প্রায় 8 ঘন্টা পর সকাল 9টায়ও আগুন জ্বলতে দেখা যায় কারখানার ভেতরে। প্রচণ্ড ধোঁয়ায় ঢাকা পড়ে আশেপাশের এলাকা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় গুদাম থেকে কিছুই বের করা যায়নি, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে নগরীর 3টি স্টেশন থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আশেপাশের লোকজনও যোগ দেয় আগুন নেভানোর কাজে। সিটিতে যত ফায়ার সার্ভিস আছে সব আছে, অনেক প্রশাসন আছে। এই 1:30 থেকে এই পর্যন্ত যুদ্ধ করতেছে। রাত্রে কাজ করে গেছে, এখন সকালে কাজের জন্য আসে থেকে ফ্যাক্টরি চলে গেছে। এখানে পানির সংকট ছিল, এখানে আশেপাশে কোনো পুকুর ছিল না। এ সময় গোডাউনের পাশে কয়েকটি বসতঘরও পুড়ে যায়। কোনো রকম জীবন বাঁচাতে পারলেও পুড়ে ছাই হয়েছে সহায় সম্বল। বসতঘরের পাশে ঝুঁকিপূর্ণ কারখানা কেন, এমন প্রশ্ন বাসিন্দাদের। এখানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি, সব কিছু, টাকা পয়সা, ফার্নিচার সব কিছু, ফ্রিজ টিরিজ। এই যে ফ্যাক্টরিটার কারণে আজকে মনে করো এই যে আমার ঘরের অবস্থা আপনারা দেখতে আছেন, তাহলে আমি নিরহ মানুষ, আমার এখন কে আইনা দিবে, কে খাওয়াবে, কে দিব? এই যে গোডাউনটা আছে আমরা আর দিব না এটা, কারণ আমাদের জীবন ঝুঁকি নিতে আমরা চাই না। ফায়ার সার্ভিস জানায় আগুনের ভয়াবহতায় একের পর এক কামাল বাজার, চন্দনপুরা, কালুরঘাট, আগ্রাবাদ থেকে ইউনিটগুলো কাজে যোগ দেয়। তবে এত পানির উৎস না থাকা ও ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। একটা জুট গাড়াউন নাতি সদাগরের, একটা গাড়ির ওয়ার্কশপ জীবনকান্তি দাসের, কিছু প্লাস্টিক বানাই টানাই বলতেছে তারা, তাদের বাসায় এটা মহিউদ্দিনের, আর কিছু বাঙ্গারের গোডাউন। কোডিং পেজে আমরা জানতে পারবো যে কারণ কি, কোথা থেকে উৎস লেগেছে, কি ধরনের ক্ষতি হয়েছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপসা ঘাট শাখার প্রধান দরজা ও ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানিয়েছেন, রাত 10টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকটির ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার মধ্যে দুর্বৃত্তরা 1400 টাকা রেখে গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাউকে এখনও গ্রেপ্তার করেনি। তবে ব্যাংক ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সমস্ত সিকিউরিটি ভেঙে আসলে চুরিটা হয়েছে এবং একটু সময় নিয়ে চুরিটা হয়েছে, আমাদেরকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। চলতি বছরের গেল 7 মাসে গত বছরের চেয়ে 234টির বেশি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। সেই সাথে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং। তবে বৈরী আবহাওয়া, ধর্মঘট ও কাস্টম কর্মকর্তাদের কর্মবিরতি সহ নানা সমস্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বন্দরকে। সংকট নিরসনে এবার খালি কন্টেইনারের উপর 4 গুণ স্টোর রেন্ট আরোপের কথাও ভাবছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্দরে
জাহাজের গড় অবস্থানকাল বাড়ায় ফিডার জাহাজের সংখ্যা কমাতেও নোটিশ দেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা বলছেন চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিটিগুলোর সক্ষমতা না বাড়ালে আগামী দিনে সংকট আরও বাড়বে। হাজেরা শিউলির প্রতিবেদন। এক বছরের ব্যবধানে পাল্টে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দরের চিত্র। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় গেল বছর অনেক সময় খালি থাকত বন্দরের জেটি। বন্দরের বহির্নোঙরে আসার 2-1 দিনের মধ্যেই জেটিতে ভিড়তে পারত জাহাজ, অথচ এখন অপেক্ষায় থাকতে হচ্ছে গড়ে 7 থেকে 10 দিন। কন্টেইনার ও কার্গো মিলিয়ে প্রতিদিন 15 থেকে 22টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় থাকছে। হিসেব বলছে গেল বছরের চেয়ে এই বছরে 234টি জাহাজ বেশি এসেছে চট্টগ্রাম বন্দরে। সেই সঙ্গে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংও। কিন্তু সে হারে খালাসের গতি না বাড়ায় গড়ে ইয়ার্ডে কন্টেইনার জমছে 40 থেকে 45 হাজার একক। এতে পণ্য ওঠানামায় সময় বেশি লাগায় বাড়ছে জেটিতে জাহাজের অবস্থানকালও, যার নেতিবাচক প্রভাব পড়ছে বন্দরের সার্বিক কার্যক্রমে। ইয়ার্ডের কাজ স্লো হওয়া মানে হচ্ছে জাহাজের কাজও স্লো হওয়া। তো সব মিলিয়ে আমরা চাই যে এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে। আমরা আমদানি রপ্তানিকারকদেরকে সবসময় বলি যে আমাদের যে সরকারি বন্ধের দিনগুলো, যেমন শুক্রবার, শনিবার বা অন্যান্য হলিডে যেগুলো থাকে, সেগুলোতেও যদি সমানভাবে সবাই ডেলিভারি নেয় তাহলে বন্দরের এই অবস্থাটার সৃষ্টি হয় না। সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্রের বর্ধিত পাল্টা শুল্ক এড়াতে জুলাই মাসে রপ্তানি কন্টেইনার বাড়লে চাপে পড়ে বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে বন্দরে আসা জাহাজের সংখ্যা কমিয়ে যৌক্তিক পর্যায়ে রাখা ও খালি কন্টেইনার দ্রুত না নিলে 4 গুণ জরিমানা আরোপের কথা জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে নোটিশ দেয় বন্দর। শিপিং এজেন্টরা বলছেন বাড়তি চাপ সামাল দিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পুরোদমে চালু ও বিভিন্ন জেটিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি দ্রুত বে টার্মিনাল নির্মাণ জরুরি। দীর্ঘদিন ধরে আপনার এই কন্টেইনার টার্মিনালটা পুরোপুরি আমরা ইউজে আনতে পারতেছি না। যেখানে আমার এখানে ক্রাইসিস যাচ্ছে সেখানে আপনার জেটি খালি যাচ্ছে। তো এইটাকে যদি ফুল অপারেশনে আইসা যদি 3টা জাহাজ যদি আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে তো এই সমস্যা তো এমনি দেশেই সমাধান হতে পারে। জাহাজ কমায় এই সমাধান করার আর কোনো প্রয়োজন হবে না। কন্টেইনার ডিপো পরিচালনাকারীরা বলছেন সংকটের স্থায়ী সমাধানে বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সহজ শর্তে ডিপো নির্মাণের সুযোগ দিতে হবে। চট্টগ্রাম বন্দরের মধ্যেও বেশ কিছু বিষয় আছে যেগুলো ঢেলে সাজানোর বিষয় রয়েছে। যেমন চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য যে আমরা পাঠাচ্ছি সেগুলো প্রি স্ট্যাকিংয়ের জায়গা করে দিতে হবে, এবং সেই জায়গা করতে গেলেই কিন্তু আমদানি পণ্যের যে ডেলিভারি চট্টগ্রাম বন্দর থেকে এটা বাইরে নিয়ে যেতে হবে। এটা রাতারাতি করা সম্ভব নয়। আমরা মনে করি বেসরকারি আইসিটির সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং বেসরকারি আইসিটির সক্ষমতা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একটা সময়ে গিয়ে চট্টগ্রাম বন্দরের সকল আমদানি পণ্যের ডেলিভারি কিন্তু বন্দরের বাইরে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দর 2024-25 অর্থ বছরে 48 বছরের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ 32,96,000 টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সমীক্ষার তথ্য মতে 2030 সালে হ্যান্ডলিং দাঁড়াবে 5 মিলিয়নে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা না বাড়ালে সংকটে পড়বে আমদানি ও রফতানি বাণিজ্য। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশ হয়। ডক্টর ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। গত 1 বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি। এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান তিনি। বাংলাদেশে এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি। এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার ও হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান জানান মালয়েশিয়া সরকারকে। এক্ষেত্রে দুদেশের বিদ্যমান সমস্যার সমাধানের প্রত্যাশা করেন তিনি।
So we said we'll give you all the facilities for halal protections and so on. Come and locate your factory in our area. We provide whatever is needed. So it's a question of marketing. Halal is not just a Bangladesh market or a Malaysian market. It's not limited by that. We are looking forward to expanding the scope for the Bangladeshi workers to come here in a much more clean system. So we had very elaborate discussion in future how to proceed without having trouble for any side. এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে মাগুরা পৌরসভায় পরনান্দুয়ালি এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে আজ তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এছাড়া লুট পাথরের অভিযোগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় এরই মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সিলেটের ভোলাগঞ্জ সড়ক থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, এ পর্যন্ত পাথর লুটের ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? পাথর উদ্ধার অভিযানের সবশেষ জানাবেন। শাফিন, আসলে এই ঘটনায় বেশ কিছু নতুন নতুন তথ্য আসছে এবং বিশেষ করে গতকালকে খনিজ সম্পদ ব্যুরো যে মহাপরিচালক তিনি কিন্তু একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় 1500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এবং সেই 1500 জনের মধ্যে 5 জনকে কিন্তু গতকাল রাতভর অভিযান চালিয়ে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ এবং সেই আটকের ফলে কিন্তু এখনও সেই অভিযানগুলো পরিচালিত হচ্ছে বলে আমাদেরকে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ওসি আদনান জানিয়েছেন। এবং আমরা আরও কিছু তথ্য পেয়েছি। গতকালকে কিন্তু জাফলংয়ের যে পাথর লুট হয়েছিল সেটি থেকেও কিন্তু সেটির উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেটি র্যাব 9-এর একটি আভিযানিক দল তারা কিন্তু প্রায় 7000 ঘনফুট পাথর জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করেছেন এবং এটিতে জেলা প্রশাসনের সহযোগিতা ছিল। এর পাশাপাশি যদি আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত যে প্রায় 160 থেকে 170টি ট্রাকের দীর্ঘ সারি ছিল সেটি কিন্তু কাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখার পরে অনেকগুলো ট্রাকে কিন্তু ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত যদি আমি একটু তথ্য আপনাকে দেই সেক্ষেত্রে প্রায় লাখখানেক ঘনফুট পাথর কিন্তু জব্দ করে উদ্ধার করে সেই প্রতিস্থাপনের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং বিশেষ করে এই যে খনিজ সম্পদ ব্যুরোর মহাপরিচালক যে বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছেন সেই মামলা কিন্তু যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে, অর্থাৎ আসামিদেরকে ধরতে বা যারা অজ্ঞাতনামা আসামি হয়েছে তাদেরকে ধরতে কিন্তু পুলিশ তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি যে তল্লাশি চৌকিগুলো কিন্তু এখনও জারি করা হয়েছে। বিশেষ করে যে 3টি স্পট জাফলং এবং সিলেটের বিমানবন্দর সংলগ্ন এলাকা, এর পাশাপাশি সাদাপাথর এলাকা, এই 3টি স্পটে কিন্তু তল্লাশি চৌকি পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি আমরা শুনেছি যে আরও কয়েকটি স্থানেও তল্লাশি চৌকি জারি থাকবে। তো এই যে বিষয়গুলো, এই যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি দেখে কিন্তু যারা বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছেন সিলেটের, যারা আসলে পর্যটন বান্ধব মানুষ বা সাদা পাথরকে যারা এবং খনিজ সম্পদকে যারা ভালোবাসেন, প্রাকৃতিক স্পটকে যারা ভালোবাসেন, তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন যে আসলে শেষমেশ অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই ছিল আসলে সিলেটের সাদা পাথরের পাথর লুটের ঘটনা অভিযান থেকে আমার কাছে সবশেষ। শাফিন, সন্দীপন শুভ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান নিয়ে সবশেষ তথ্য।
উজান থেকে নেমে আসা ঢলে ফরিদপুরে এখনও বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার 4 উপজেলার হাজারো মানুষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী অন্তত 15,000 পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন এবং চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। শুরুতেই শিপন, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে ফরিদপুরে কোন কোন নদীর পানি বেড়েছে, যে সকল পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে তাদের সহায়তায় প্রশাসন এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, কি দেখেছেন? আপনি জানেন যে উজানের থেকে নেমে আসা পানিতেই মূলত ফরিদপুরের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং গত 10 দিন টানা কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তবে আসার খবর হচ্ছে আজকে পানি বৃদ্ধির হার তুলনামূলক কিছুটা কম আর কি। পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলেছেন যে ফরিদপুরের পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের আজকে বিপদসীমা 24 ঘন্টার মধ্যে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বর্তমান 8.04 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে ফরিদপুরের পদ্মা নদীর পানি। এর ফলে কিন্তু ফরিদপুরের তীরবর্তী যে 4টি উপজেলা রয়েছে তার 13টি ইউনিয়নে প্রায় 1/2 গ্রাম কিন্তু পানি প্রবেশ করেছে এবং সেই অঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তি বেশ বেড়েছে, আমরা যেটা জানতে পেরেছি। আপনাকে বলে রাখতে চাই যে চর অঞ্চলের মানুষের আয়ের একটি অন্যতম মাধ্যম হচ্ছে গবাদি পশু পালন। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু গবাদি পশুদের যে খাদ্য সেটিও কিন্তু সংকট দেখা দিয়েছে গত 3-4 দিন যাবৎ। কিন্তু কারণ হচ্ছে যে চরাঞ্চলে বিস্তীর্ণ জমিতে কিন্তু গবাদি পশুগুলো ছেড়ে দিয়ে যার লালন পালন করা হতো, কিন্তু সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না, যে কারণে তারা কিন্তু বাধ্য হয়ে চড়া মূল্যে শহরে এসে কিন্তু গোখাদ্য, শুকনো গোখাদ্য কিনে নিয়ে কিন্তু তারা ফিরতে হচ্ছে ট্রলার বা অন্য কোনো মাধ্যমে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হুসাইনের সঙ্গে। তিনি বলেছেন যে পানি বৃদ্ধির ফলে যে পরিমাণ স্রোত নদীতে, এই স্রোতের ফলেই কিন্তু নদীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন বেশ ভালোভাবে দেখা দিয়েছে। তবে অধিক জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলোতে রয়েছে ভাঙন, সেই এলাকাগুলোতে চিহ্নিত করে মূলত তারা বালিভর্তি জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে তারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আরেকটি কথা বলে রাখতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে চরাঞ্চলে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর শিক্ষার্থীরা কিন্তু যাতায়াতের বেগ পেতে হচ্ছে, কারণ আগে যে পায়ে হাঁটা পথগুলো ছিল চরে, সেই পথগুলো কিন্তু এখন পানি, বাধ্য হয়ে নৌকা বা ডিঙ্গি নৌকা অথবা ভেলায় করে তাদের কিন্তু যেতে হচ্ছে। অন্যদিকে আরিয়াল খান নদের কথা যদি বলি, আরিয়াল খান নদের পানি কিন্তু বিপদসীমার 111 সেন্টিমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং ওই নদে কিন্তু বিপদসীমা ক্রস করছে আরো প্রায় 5 দিন আগে থেকে। ওই নদের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু পানি বন্দী হয়েছে, সেখানে প্রায় 3 থেকে 4 হাজার পরিবার পানি বন্দী অবস্থা রয়েছে। অন্যদিকে মধুমতির আলফাডাঙ্গা উপজেলাতে কিন্তু নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন ব্যাপক হারে দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু ভাঙছে এবং মানুষের জানমাল অর্থাৎ ফসলি জমি কিন্তু বিলীন হচ্ছে ওই অঞ্চলে, আমরা দেখতে পেরেছি। সার্বিকভাবে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলেছেন যে পানি বৃদ্ধির ফলে যে কয়েকটি উপজেলা আক্রান্ত হচ্ছে সেসব উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিদের আমরা নির্দেশনা দিয়েছি, তারা কিন্তু খোঁজখবর রাখছে, জরুরি কোনো প্রয়োজন হলেই সরকারিভাবে তারা কিন্তু সহায়তা করবে। তো এটা ছিল ফরিদপুরে পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। চাঁপাইনবাবগঞ্জের খবর জানতে চাই, সোহান জানাবেন যে পদ্মার পানি এখন কি অবস্থায় আছে, যে পরিবারগুলো, যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন তাদের অবস্থাও জানতে চাই। সেরকমই একটি এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন। পানি উন্নয়ন বোর্ড কি বলছে, এই পানি কবে নাগাদ আসলে নেমে যেতে পারে? শাফিন, চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলায় প্রায় 15,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা চরম ভোগান্তিতে রয়েছেন, কারণ স্বাভাবিক যে কার্যক্রম দিনে তা আসলে ব্যাহত হচ্ছে বিভিন্ন শ্রমজীবী মানুষের কার্যক্রম। আমরা এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি কিন্তু ইতিমধ্যেই কমেছে। সেক্ষেত্রে আর বন্যার নতুন করে আশঙ্কা নাই, নতুন করে কোনো এলাকা প্লাবিত হবে না। তারা বলছেন আগামী 2-3 দিনের মধ্যে আসলে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখানকার বানভাসী বা বন্যাতে যারা ডুবে আছে তাদের কথা যদি বলি, এখানে মূলত খাবার সংকট রয়েছে, সুপ্রিয় পানির সংকট রয়েছে। বিশেষ করে এই যে পদ্মা নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি, এই পদ্মা নদীর ওপারে মূলত নারায়ণপুর ইউনিয়ন রয়েছে, সেখানে সবচেয়ে বেশি সংকটপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। তারা বলছেন শুকনো খাবারের সমস্যা এবং সুপ্রিয় পানির সমস্যা। এখানে আমরা সকাল থেকে দেখছিলাম অনেকেই আসলে শুকনো খাবার বিতরণ করছেন, তারা মূলত এই আশপাশগুলোতে বিতরণ করছেন, কিন্তু নারায়ণপুরের অবস্থা যেহেতু একেবারেই সংকটপূর্ণ, সেখানে খাবার পাঠালে ভালো হয়। আমরা ওপারের মানুষের সাথে যোগাযোগ রাখছি। সকালে আমরা এসে দেখতে পেয়েছি জামায়াত ইসলামের
মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ওপারে কয়েক হাজার মানুষের আসলে খাবার পাঠানো হয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যক্তিরাও এখানে এসে খাবার বিতরণ করছেন। তবে যে পরিমাণ আসলে খাবার বিতরণ করছেন তা অত্যন্ত কম বলছেন এই স্থানীয় বাসিন্দারা। কারণ এই যে আমার আশপাশে বাসাবাড়িগুলো দেখছেন, এখানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। এই 6 থেকে 7 হাজার মানুষ পানিবন্দী হওয়ার কারণে যে খাবার বিতরণ করছেন এটি অল্প হয়ে যাচ্ছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন সবাই খাবার বিতরণ করছে ঠিকই, কিন্তু আসলে ওষুধও সংকট রয়েছে। ঘরে ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ যারা রয়েছেন তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের নৌকা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কিংবা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকটা দূরে হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে নৌকায় করে প্রথমে নিয়ে আসা হচ্ছে, পরে বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যানবাহনে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে। আরও যদি এভাবে পানি বাড়তে থাকে কিংবা কয়েকদিন এই পানিবন্দী থাকেন তাহলে অনেক মানুষ অনেকভাবে ভোগান্তিতে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা খোঁজ নিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে, সেখানেও কিন্তু 8 থেকে 9 হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন। তারা বলছেন দ্রুত এর ব্যবস্থা করা দরকার, স্থায়ী বাঁধ নির্মাণ দরকার। তো এই ছিল সাফিন চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে সুহান মাহমুদ। এর আগে ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন যুক্ত হয়ে জানাচ্ছিলেন উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হবার খবর। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণেই দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়ে দরদাম করে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং প্রথম শুরু হয় 2011 সালে নিউ ইয়র্ক শহরে। ব্যাপক জনপ্রিয়তায় তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য বড় শহরেও। ঢাকায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ চালু হয় আরও 5 বছর পর। 2016 সালে যাত্রী ও চালকদের জন্য সেই সেবা নিয়ে আসে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবারের সাফল্যে এই বাজার ধরতে চলে আসে পাঠাও, ও ভাই, পিকমি ও সহজের মতো দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ। ব্যস্ত ঢাকায় নগর জীবনের চলাচলকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার যে আশা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং, সেখানে হঠাৎই যেন ছন্দপতন। স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে চালক গন্তব্য যেতে রাজি না হওয়ায় বেড়েছে বিপত্তি। আস্থা হারিয়ে ফেলেছেন যাত্রীরাও। অ্যাপস হয়তো ওয়েট করা লাগে, যাকে আমরা যার পছন্দ অনুযায়ী যে আসবে তার জন্য আবার অপেক্ষা করতে হবে। এই জন্য যখন ইমার্জেন্সি থাকে তখন আমরা এইভাবে চলে যাই। আমি ডাইরেক্ট যাই, রাস্তায় রাইড শেয়ার তো অ্যাভেলেবেল পাওয়া যায়। যে বলি ভাই আমি যাব, কত টাকা নেবেন, 200 বলে আমি 150 টাকা দিয়ে চলে যাই। গল্প আছে মুদ্রার ও পিঠেও। দেশ জুড়ে অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো শুরুতে অ্যাপের মাধ্যমে যাত্রী সেবা দিলেও কঠোর নজরদারির অভাবে ভেস্তে যেতে বসেছে অল্প দিনে জনপ্রিয়তা পাওয়া এই সেবা মাধ্যমটি। যাত্রীদের বিপদের সুযোগ বুঝে এখন অনেক চালকই চুক্তিতে যাচ্ছেন। অ্যাপসে কল না আসলে কলের অপেক্ষা করে না, যাত্রী যখন আসে অনেক যাত্রী আছে যে অ্যাপস ব্যবহার নিজেরা করে না, সামনে গাড়ি পাইলে জিজ্ঞাসা করে যাইবেন কিনা, তখনই কন্ট্রাক্টে যাওয়া হয়। অ্যাপ বাদে চুক্তিভিত্তিক চলাচলে ট্র্যাকিংয়ের সুযোগ নেই, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যাত্রী চালকের জন্য, যার আভাস মিলে সংবাদ শিরোনামে। ঢাকায় বহুদিনের সমস্যা সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব মিটারে না যাওয়া। এবার সেই সমস্যায় যুক্ত হয়েছে রাইড শেয়ারিংয়ে। তবে কেন অ্যাপে দেখানো ভাড়ায় যেতে চান না চালকরা? অ্যাপসে ভাড়া মারলে আমাদের খুব লস হয় আর কি। যেমন আমরা পার কিলো তো পাই 10 টাকা, আর আমরা যদি লোকালে যদি আপনার ভাড়া মানে কথা কন্ট্রাক্টে যদি ইউজ করি তাহলে আমাদের মানে আপনার পার কিলোতে 20 টাকা পড়ে। ধরেন 127 টাকা আসছে, আমি জ্যামে পইরেই রয়েছি, সে আমাকে মানে পারলে 27 টাকাই দেয়, ওই 30 টাকা দেয়। কিন্তু আমি যদি এইটা কন্ট্রাক্টে একটু মারি তাহলে দেখা গেছে সেটা 27 টাকার জায়গায় 150 টাকা হবে। রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়ন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে আনা উচিত জবাবদিহিতার মধ্যে, না হলে এর সমাধান পাওয়া মুশকিল। যারা এটার দায়িত্ব নিয়ে আছেন তারা রাইড শেয়ারের সংজ্ঞাটা জানেন কিনা সন্দেহ। যদি জানতেন তাহলে কিন্তু দায়িত্বটা নিতেন, এবং সবচেয়ে বড় কথা হলো যারা দায়িত্বটা নিচ্ছেন না তারা আবার জবাবদিহিতার আওতায় আসছেন না। পুরো পৃথিবী এই অমিত সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গাড়িকে কমিয়ে নিয়ে আসতেছে, সেই জায়গাটার মধ্যে আমরা পুরো উদাসীন হয়ে থাকছি এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে।
বর্তমানে উবার, পাঠাও ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মাষ্টমীর নানা আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই চট্টগ্রামে যাব। শোয়েব, জানাবেন যে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা কি ধরনের আয়োজনে মেতেছেন, এবং জানাবেন যে আজকে দিনব্যাপী কি কি আনুষ্ঠানিকতা থাকছে। জন্মাষ্টমী উপলক্ষে দিনের যে কার্যক্রম সেটি মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এবং চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এখানে মঞ্চ স্থাপন করে এখানে এরই মধ্যে অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে এবং অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি এরই মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ফারুকি আজম তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জন্মাষ্টমী উপলক্ষে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে এবং সকাল থেকে আমরা দেখেছি যে দেশের চট্টগ্রামের নানা প্রান্ত থেকে এখানে সনাতনী ধর্মাবলম্বীরা আসছেন এবং তারা কিন্তু যে বিভিন্ন যানবাহনে করে এসেছেন এবং এখান থেকে এই সকল যানবাহনের মাধ্যমে শোভাযাত্রা শুরু হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন সেই জন্মদিন আমরা চট্টগ্রামের আয়োজন নিয়ে কিছুটা শুনতে পেলাম, ঢাকার আয়োজনে অনেকটাই আসলে সেখানকার কথা শুনতে পাচ্ছিলাম না। আমরা একটু বরিশালে যেতে চাই। ফিরদৌস সোহাগ আছেন। সোহাগ, জানাবেন যে বরিশালে আজকে দিনব্যাপী জন্মাষ্টমীতে কি কি আয়োজন থাকছে, সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন? আমরা রয়েছি বরিশালের সদর রোডে। এক মাসব্যাপী এই আজকে থেকে আয়োজন শুরু হচ্ছে। এই আয়োজনের কিছুক্ষণের মধ্যে উদ্বোধন অনুষ্ঠিত হবে। র্যালিতে অংশগ্রহণ করার জন্য এখানে অসংখ্য মানুষ কিন্তু যোগ দিয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে যে সকল আয়োজন রয়েছে তারই একটা অংশবিশেষ এখানে দেখানো যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে। এই র্যালিতে যুক্ত হওয়ার জন্য কিন্তু বরিশালের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যুক্ত হয়েছেন। র্যালি শুরু হওয়ার প্রাক মুহূর্ত এটি চলছে। কিছুক্ষণের মধ্যে বরিশালের পুলিশ কমিশনার তার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করার কথা রয়েছে। তার উদ্বোধনের পরপরই কিন্তু এই অনুষ্ঠানটি, এই র্যালিটি শুরু হবে। এইমাত্র শুরু হয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু এর শুরুটা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে অত্যাচারীদের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠায় এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখনই সেই শক্তিকে দমন করতে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আজ কিন্তু সেই শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি, আর সেই উপলক্ষেই কিন্তু হিন্দু সম্প্রদায় কিন্তু আজকের এই র্যালির আয়োজন করেছে। বরিশালে এক মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্মরক্ষিণী সভা। এই ধর্মরক্ষিণী সভার এক মাসব্যাপী অনুষ্ঠানেরই অংশ হচ্ছে আজকের এই মঙ্গল শোভাযাত্রা বা জন্মাষ্টমী উৎসবের র্যালি।
এই মঙ্গল শোভাযাত্রায় ভবতরণ সেবা সংঘ সহ বিভিন্ন বরিশালের যতগুলো মন্দির রয়েছে এবং যতগুলো উপাসনালয় রয়েছে হিন্দু সম্প্রদায়ের, সেখান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণীর মানুষকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। তারা কিন্তু এখন জাতীয় সঙ্গীত চলছে, এই কারণে তারা কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুনছেন এবং এর পরপরই র্যালি শুরু হবে। র্যালিটি নগরীর এই কোতোয়ালি থানার যে মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারপরে কিন্তু শেষ হবে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটি দেখেছি, সকাল থেকেই কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনী তো রয়েছেনই। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার রয়েছে এবং যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে তারা অভিভূত এবং মুগ্ধ, আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী রয়েছে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এতটুকু ছিল বরিশালে যে জন্মাষ্টমী উপলক্ষে নানান আয়োজন চলছে তার সবশেষ খবর। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ, এর আগে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান যুক্ত হয়ে জানাচ্ছিলেন জন্মাষ্টমীর নানা আয়োজন নিয়ে। অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহী নগরীর কাদিনগঞ্জ এলাকায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ি সহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে অস্ত্র এবং এ ধরনের নাশকতার সরঞ্জাম তৈরির যে অভিযোগ রয়েছে বা যে তথ্য রয়েছে সেনাবাহিনীর, সেটি আসলে কি এবং এখনো পর্যন্ত অভিযানে কোনো কিছু পাওয়া গেছে কিনা, সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা গণমাধ্যমের জন্য জানাবেন। শাফিন, আমরা ঠিক 9টা থেকেই শুনছিলাম যে হচ্ছে কাদিরগঞ্জ এলাকায় সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং জাতীয় নেতা কামরুজ্জামানের যে বাসা, অর্থাৎ তাদের যে পৈতৃক বাসা, সেই বাসার এলাকাতে সেনাবাহিনী অবস্থান নিচ্ছে এবং সেখানে তারা অবস্থান নিয়ে কিছু একটি হয়তো কোনো একটি অভিযান পরিচালনার এখানে হচ্ছে এইরকম শোনা যাচ্ছিল। পরবর্তীতে আসলে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় যে এখানে একটি অভিযান পরিচালনা করছে এবং নানা মাধ্যমে শোনা গেছে যে এখানে বিস্ফোরক দ্রব্য সহ নানান সরঞ্জাম উদ্ধারের করেছে সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এবং আমরা যতটুকু জানি সেনাবাহিনী এখানে উপস্থিত সাংবাদিকদেরকে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে পরে তারা এই বিষয়গুলো গণমাধ্যমকে বলবেন এবং সঠিক প্রক্রিয়ায় এই জিনিসগুলো জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপের মধ্য দিয়ে যেটি জানতে পেরেছি, এখানে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক দ্রব্য এবং ওয়াকি টকি এবং অন্যান্য যে ম্যাগাজিন, সেই সরঞ্জামগুলো পাওয়া গেছে। এখানে এইচ.এম. খায়রুজ্জামান লিটনের যে পৈতৃক বাড়ি, তার পাশে ডক্টর স্যাঙ্গেল নামে এখানে একটি কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারের ভেতরেও কিন্তু অভিযান চলেছে এবং পাশাপাশি এর সামনের একটি মসজিদ এবং মসজিদের পেছনে আমরা দেখছি পুকুর পাড়ে এখন যেই ছাত্রাবাসটি রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছেন এবং সেখানে আমরা দেখছি বেশ তৎপর রয়েছে তারা, সেখান থেকে নানান কিছু বের করতেও আমরা দেখেছি এবং সেনাবাহিনী জানিয়েছেন যেটি যে হচ্ছে কিছুক্ষণ পরে তারা সেই বিষয়গুলো জানাবেন এবং এখানে যে কোচিং সেন্টারটিতে তারা অভিযান চালিয়েছেন সেখানেও তারা গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাবেন বলে এখন পর্যন্ত মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নানান যে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক উদ্ধারের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে তারা না জানালেও আমরা যেটি আসলে জানতে পেরেছি যে আসলে এখান থেকে নানান দ্রব্য উদ্ধার হয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবেই সেনাবাহিনী গণমাধ্যমকে জানাবেন। তো এখন এই পরিস্থিতিতে আসলে এই কাদিরগঞ্জ এলাকাতে খানিকটা থমথমে অবস্থা বিরাজ করছে। উৎসুক মানুষরা চারপাশে ভিড় করেছেন, কি হচ্ছে সেই বিষয়টি বোঝার চেষ্টা করছেন এবং আমরা এখানে দেখছি সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি এখানে অবস্থান নিয়েছে এবং সেনা সদস্যরা আছেন এখানে, তাদের মতো তারা তাদের যে অভিযান সেটি করছেন। তো শাফিন, এই ছিল রাজশাহীর কাদিরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ি সহ আশপাশের এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালনা করছে, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন রাকিবুল হাসান। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক, অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, পশ্চিমা মিত্রদের উস্কানি বন্ধের আহ্বান রুশ নেতার।
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বিদেশি গণমাধ্যমকে ডক্টর ইউনূস। নির্বাচনী সংস্কারে ঐকমত্য কমিশনের প্রতিবেদন চলতি মাসে। মধ্যরাতে চট্টগ্রামের বাকলিয়ায় পুরল প্লাস্টিক ঝুটের 3 কারখানা। পানির সংকট ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি। চট্টগ্রাম বন্দরে জট কমাতে খালি কন্টেইনারে 4 গুণ জরিমানা আদায়ের চিন্তা কর্তৃপক্ষের। ফিডার জাহাজের সংখ্যা কমাতে নোটিশ। সিলেটের কোম্পানিগঞ্জে লুটের অভিযোগে পাথরকুয়ারি থেকে 5 জনকে আটক। তৃতীয় দিনের মতো যৌথ বাহিনীর অভিযান। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekontv।